শুভ সকাল। কাজী রওশনারা সাকি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, চলছে অগ্রহায়ণ মাস, নবান্নের উৎসব এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমাদের শহুরে জীবনে খুব একটা সুযোগ না হলেও গ্রামাঞ্চলে এরই মধ্যে পিঠাপুলির আয়োজনটা শুরু হয়ে গেছে বলা যায়। এর মধ্যে আপনাদের একটা বিষয় অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে যে সামনেই শীত, বিশেষ করে বাসার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের প্রতি আলাদা একটা যত্ন অবশ্যই নিতে হবে। এবং একই সঙ্গে বাইরে বের হলে আমরা যেন মাস্ক পরতে ভুল না করি, সেই প্রত্যাশা নিয়েই আমাদের আজকের রাঙা সকাল শুরু করছি। বরাবরের মতো পুরো 2 ঘন্টা জুড়েই আয়োজন থাকছে। শুরুতেই কে থাকছে রুম্মান জানাচ্ছে, পুরো রাঙা সকাল পরিবার থাকছে, আশা করি ভালো লাগবে। দর্শক, আছি আমি রুম্মান এবং আপনাদের জানাই শুভ সকাল। সাকি, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি। এবং তুমি যেটা বলছিলে শুরুতে পিঠাপুলির কথা বললে, আমার তো খিদে লেগে গেল। তো শীত এলে আসলে পিঠাপুলি বলো কিংবা একদম ফ্রেশ সবজি বলো, এবং অন্যরকম কিন্তু একটা সময় যায়। এবং বিশেষ করে যারা আমাদের দেশের বাইরে থাকে, প্রবাসী বন্ধুরা, তারা বলে যে বাংলাদেশের শীতকে তারা খুব মিস করে, ওখানে যতই ঠান্ডা পড়ুক, তাই না? একদমই তাই। তো এই শীতের সকালে কিংবা এই অগ্রহায়ণের সকালে যখন আমরা রাঙা সকালে বসে অতিথিদের সাথে কথা বলি, সকালটা আসলে দিনটা অন্যরকম হয়ে যায়। একদমই। দর্শক, আজকে সেই অন্যরকম দিন, সুন্দর দিন। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি রাঙা সকালে এবং আমাদের সাথে আছেন পর্বতারোহী জয়নাব শান্ত। চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? বেশ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি, যেহেতু আপনার সম্পর্কে আমরা অনেক কিছু জানি এবং আপনাকে চিনি, এবং আপনার সাফল্য গাঁথা আমাদেরকে তো রীতিমতো অনুপ্রাণিত করে, এবং সেই গল্পগুলো আজকে পুরো ঘন্টা জুড়ে শুনবো, ভাবতেই ভালো লাগছে। তবে একটু আপনাকে আবিষ্কার করতে চাই শুরুতে, আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হয়েছে ঢাকাতেই এবং ঢাকাতেই বেড়ে উঠেছি। যদিও আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লায়, আচ্ছা, কিন্তু জন্মটা ঢাকাতেই, ঢাকার মিরপুরে। পৈতৃক নিবাস কুমিল্লায়? জি। আচ্ছা, যাওয়া হয় এখন আর কুমিল্লাতে? যাওয়া হয় বছরে, প্রতি বছর যাওয়া হয়। এই পৈতৃক নিবাস কুমিল্লা শব্দটা সাকি বললো ইচ্ছে করে, কারণ সাকিরও কুমিল্লা, আমারও কুমিল্লা সিটিতে আমাদের বাড়ি। আচ্ছা, আমরা একটু আপনার ছোটবেলা কেমন ছিল সেটি শুনি। ছোটবেলা আসলে শহুরে বাচ্চাদের 8-10টা বাচ্চাদের যেমন কাটে সাধারণত সেরকমই ছিল। তবে আমি খুব আদরে ছিলাম, কারণ আমার জন্মটা হয়েছে আমার নানার বাড়িতে। তো আমার নানার ফ্যামিলিতে হচ্ছে অনেক বছর পরে একটা সন্তান জন্ম হয়েছে, মানে আমি সবার বড়। আচ্ছা। পুরো বংশের মধ্যে, তো সে কারণে আমি খুব আদরে ছিলাম। আর হচ্ছে তখন ছোটবেলা থেকেই পড়াশোনা, একাডেমিক এই সমস্ত বিষয়ের দিকে আসলে সবাই নজর রেখেছিল। পরিবার একটু কনজারভেটিভ ছিল, সুতরাং বাইরের খেলাধুলা এই বিষয়গুলো একটু কম ছিল, অ্যাক্টিভিটিসগুলো একটু কম ছিল। বাসাতেই বেড়ে ওঠা এবং পড়াশোনা, স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরা, টিচারের কাছে পড়া, এর মধ্যেই আসলে শহুরে বাচ্চারা যেভাবে বেড়ে ওঠে সেরকমই। আচ্ছা, তো বাসায় কি দুষ্টুমি করা হতো নাকি আপনি খুব শান্ত একটি বাসায়? হ্যাঁ, আমি মোটামুটি শান্ত বাচ্চাই ছিলাম বলা যায়, দুষ্টুমি কম করতাম, তবে আমার একটু জেদটা একটু বেশি ছিল। আচ্ছা, ভাই বোন কজন? আমার একটা ছোট ভাই আছে, ও আমার চেয়ে বেশ ছোট, প্রায় আমাদের বয়সের পার্থক্য প্রায় 9 বছরের পার্থক্য। 4 দেয়ালের মাঝে আসলে আপনার কি নিয়ে থাকা হতো বেশি, মানে তখন কোন বিষয়গুলো বেশি টানতো? তখন আমার কাছে যেটা ছিল, ছোটবেলা থেকে আমার বই পড়ার খুব অভ্যাস ছিল। আমি প্রচুর গল্পের বই পড়তাম এবং সাহিত্যের অনেক বইগুলোই আসলে আমার খুব ছোটবেলা থেকেই পড়ে ফেলেছি আমি। বিশেষ করে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, বিভূতিভূষণের পথের পাঁচালী, অপরাজিত, এগুলো আমার ক্লাস 6-এ থাকতেই পড়ে ফেলা। এবং তারও আগে আমি ছোটবেলা থেকেই বই পড়তাম, কবিতা পড়তে পছন্দ করতাম, ডায়েরি লিখতে পছন্দ করতাম। নিজের একটা মনোজগৎ ছিল, সেই জগতেই বিচরণ করতে বেশি পছন্দ করতাম। আচ্ছা, মানে ওই বয়সে রবীন্দ্রনাথকে জানা বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন, মানে এটা তো আসলে বোঝারও একটা ব্যাপার থাকে। আপনি তখন ক্লাস 6-এ পড়েন, কি মনে হতো সেই সময়ে পড়ে, বা কি ফিলিং হতো? মনে হতো যে কখনো লেখক হতে পারি, লিখতে চাই, এরকম কিছু হয় না? ছোটবেলায় তো এক এক রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। হ্যাঁ, লেখক হতে চাইতাম, কিন্তু তার চাইতো বড় কথা হচ্ছে গল্পের চরিত্রগুলোকে নিজের মধ্যে মিলিয়ে ফেলতাম। কখনো মনে হতো আমি বোধহয় অপু, সেই পথের পাঁচালীর অপু, আমি হচ্ছে সেই অপু বড় হয়ে কলকাতায় পড়তে যাচ্ছি, সেরকম একটা চরিত্র। আমি হচ্ছে সেই ফটিক চরিত্র,
প্রত্যেকটা চরিত্রের মধ্যে আমি নিজেকে খুঁজে পেতাম। আচ্ছা, সবগুলোই তো পুরুষ চরিত্র, কোন নারী চরিত্রের মাঝে নিজেকে খুঁজে পেতেন? নারী চরিত্র খুঁজে পেয়েছি একটু পরে। আমি দীপাবলি চরিত্রটার মধ্যে, সাতকাহন উপন্যাসী দীপাবলি চরিত্রটার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলাম। বাহ, চমৎকার। তো দীপাবলি মাঝে নিজেকে যিনি খুঁজে পেয়েছেন তাকে আসলে জগৎ জেনেছে পর্বত আরোহী হিসেবে, এবং আপনি কি কি করেছেন আপনার কাজের কিছু নমুনা আমি দর্শকদের জানাতে চাই, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী হিসেবে জয়নাব শান্ত হিমালয়ের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে ৬,১১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। জয়নাব শান্তই প্রথম পর্বত আরোহণ করে ২০১৬ সালের নভেম্বরে বন্ধুদের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সান্দা কফু ফালুট জয় করেন। পরের বছরই ভারতের হিমাচলে হিমালয়ের হামতা পাস আরোহণ করেন। এরপর ২০১৮ সালের অক্টোবর মাসে ভারতের উত্তরাখণ্ডের রুদ্রগাইরা যান। সে বছরেরই আগস্টে লাদাখের ৬,১৫৩ মিটার উচ্চতার স্টক কাংরি পর্বত জয় করেন। পর্বত আরোহণে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য জয়নাব শান্ত ২০১৯ সালের মে মাসে ভারতের উত্তরাখণ্ডের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে ১ মাসের প্রশিক্ষণ নেন। পর্বত আরোহণের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। চলুন তার কাছে আবারও ফিরে। এগুলো সম্পর্কে তো অবশ্যই শুনবো, তবে তার আগে একটু জানতে চাই যে ছোটবেলায় নাকি আপনি বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন এবং সেই কারণে আপনার খেলাধুলায় খুব একটা অংশগ্রহণ করা হতো না। হ্যাঁ, খুব ছোটবেলায় আমার রিউমেটিক ফিভার ধরা পড়ে। আমার প্রায় প্রতি রাতেই জ্বর আসতো এবং একটু হাঁটলেই আমার পায়ে ব্যথা করতো, আর একটু খেলাধুলা করলে আমার নাক দিয়ে রক্ত পড়তো। সেই কারণে আমার মাও এগুলো থেকে আমাকে একটু দূরে রাখতেন। তো সেই কারণে আমার হাঁটাহাঁটির অভ্যাসটুকু একেবারেই ছিল না। এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি শাহবাগ থেকে টিএসসি যেতাম রিক্সায় করে, নীলক্ষেত থেকে কলাভবনে যেতাম রিক্সায় করে, মানে হাঁটার ব্যাপারটা একেবারেই ছিল না। তার মানে ইউনিভার্সিটি লেভেলে এসেও আপনি কম হাঁটতেন? হ্যাঁ, একদম। আমার ছোটবেলা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আসলে খুবই কম হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রমের কাজগুলো একেবারেই করার অভ্যাস সেখান ছিল। থেকে একেবারে পর্বত আরোহণ, মানে বিষয়টা খুব অন্যরকম লাগছে আমার কাছে। বিশেষ করে হ্যাঁ। ছোটবেলাটা একভাবে কেটেছে এবং আপনি বললেন ইউনিভার্সিটি লেভেলে এসেও সেইভাবেই আপনাকে থাকতে হয়েছে। ওই জায়গাটায় আসি। তবে তার আগে একটু ছোটবেলার একটা গল্প আরেকটু ফিরতে চাই, যে ছোটবেলায় নাকি আপনি চেয়েছিলেন যে শিক্ষক হবেন, এখন তো শিক্ষক হয়েছেন, তো খুশি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কেন শিক্ষক হতে চেয়েছিলেন? শিক্ষকতাকে আমার কাছে আসলে একটা মিশনারি কাজ বলে মনে হয়, সেবা বলে মনে হয়, চমৎকার। যে মানুষকে আলোকিত করার একটা চমৎকার মাধ্যম হচ্ছে এই শিক্ষকতা পেশা। জানি না কতটা করতে পারছি, কিন্তু নিজেকে আসলে প্রতিনিয়ত শিক্ষক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। এবং শিক্ষক হতে গেলে নিজেকেও আসলে সবার আগে সবসময় শেখার মধ্যে থাকতে হয়। তো সে কারণে আসলে এই প্রফেশনটাকে বেছে নেওয়া। তো বাবা মার কি ইচ্ছে ছিল আপনাকে নিয়ে? বাবা মায়ের ইচ্ছা ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হই। তো হলেন না? না, সেই কেন? সেটা আমাকে আসলে খুব একটা টানতো না। আমার কাছে মনে হয়েছে আমি বোধহয় শিক্ষক হলেই ভালো করব। আচ্ছা, তারপর স্কুল কোথায় পড়লেন, কলেজ কোথায় পড়লেন? আমার 3টা স্কুলে পড়ার সুযোগ হয়েছে। আমার ছোটবেলায় আমি হযরত শাহ আলী মডেল হাই স্কুলে পড়েছি, তারপরে হচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে, সেখানেও কিছুদিন পড়াশোনা করেছি। তারপর মণিপুর উচ্চ বিদ্যালয়, সেখানেও পড়েছি। আচ্ছা, তারপর কলেজ ছিল বিসিআইসি কলেজ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কোন বাংলা বিভাগে। আচ্ছা, বাংলা কেন? এটাও একটা গল্প। হঠাৎ করে বাংলার প্রেমে পড়ে গেলাম। আমি বরাবরই বিজ্ঞানের ছাত্রী ছিলাম এবং প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানেও ভর্তির সুযোগ পেয়েছিলাম, কিন্তু বাংলার প্রেমে পড়ে গেলাম হঠাৎ আমার এক শিক্ষকের কারণে। তিনি আমাকে খুব উদ্বুদ্ধ করলেন। কিন্তু পদার্থ বিজ্ঞান আর হচ্ছে বাংলা, মানে যদি বলি এখনো তো আসলে মানে এই সাবজেক্টটাতে আমি সুযোগ পেলাম কিন্তু পড়লাম না, এটা ফ্যামিলি থেকেও তো মেনে নেওয়ার কথা না আসলে। হ্যাঁ, প্রথমে একটু রাগ করেছে, কিন্তু পরবর্তীতে আমার ইচ্ছাটাকে মেনে নিয়েছে। প্রথমে একটু মন খারাপ করেছে, তারপরের বছর আবার ভর্তি পরীক্ষা দিয়ে ডি ইউনিট থেকে তারপরে বাংলায় ভর্তি হলাম। পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞান পেলেন কিন্তু পড়লেন বাংলাতে। কি হলো, মানে সায়েন্সের স্টুডেন্ট তো,
মানে হঠাৎ করে বাংলা এসে হয় না যে বাংলার সাবজেক্টটা কিন্তু আমরা একটু কঠিনও মনে করি এক অর্থে। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে আসলে কি হলো যখন পড়াশোনা শুরু করলেন বাংলায়? আসলে যে কোনো সাবজেক্ট সহজ কঠিন নির্ধারণ করে হচ্ছে তার আগ্রহের উপর। যেহেতু আমি বিষয়টাকে ভালোবেসে কিন্তু গ্রহণ আপনার করেছি, আগ্রহটা তো একেবারে ইউনিভার্সিটি লেভেলে এসে হলো। ঠিক ইউনিভার্সিটি লেভেলে এসে যদিও হয়েছে, কিন্তু ঠিক তার আগেই একটু আগ্রহটা তৈরি হয়েছে। আর আমি তো ছোটবেলা থেকে সাহিত্যের বইগুলো পড়তে বেশি পছন্দ করতাম। জি। তো সে কারণে বাংলা সাহিত্যের অধিকাংশ অনেক বই আমার স্কুল কলেজ লাইফে পড়া হয়ে গিয়েছিল, সে কারণে সাহিত্যের প্রতি একটা আলাদা ভালো লাগা ছিল। আর কলেজ লাইফে এসে আমি আমার শিক্ষকদেরকে দেখে, বিশেষ করে বাংলা শিক্ষকদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে বাংলা শিক্ষকরা অনেক সুন্দর করে কথা বলেন, তাদের জীবন বোধটা একটু আলাদা হয় অন্যদের চাইতে। সে কারণে আমাকে এই বিষয়টা আমাকে আকৃষ্ট এবং যেহেতু করেছে। আপনি প্রচুর বই পড়তেন, এই জন্য আলাদা একটা সাহস বা আলাদা একটা দখল আপনার ছিল। তো বাংলায় আপনি স্নাতক শেষ করলেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে টিচিং প্রফেশনে আছেন, এরপরে কি পরপরই কি ঢুকে গেলেন নাকি এর মাঝে কোনো বিরতি ছিল? না, এর মাঝে আসলে সেরকম বিরতি ছিল না। আমার অনার্স মাস্টার দুটোতেই ক্লাসে প্রথম হয়েছিলাম। এর ফলে হচ্ছে আমার 2016 সালে আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্ট হতে হতে 17, এরপরেই হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে আমি জয়েন করেছি। জি, আপনার যে বাংলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন সেটি আপনার শাড়ি দেখেও বুঝতে পারছি। খুব সুন্দর সুন্দর কবিতার চরণ রয়েছে এই শাড়িতে, এবং বাংলার প্রতি, কবিদের প্রতি, কবিতার প্রতি আপনার প্রেম দেখতে পাচ্ছি। তো কবিতা থেকে পর্বতে গেলেন কিভাবে? সেটি তো বোধহয় 2016 সালে। হ্যাঁ, এটা শুরু কিভাবে? শুরুটা হয়েছে আসলে 2015 সালে। আমি একবার বান্দরবানের লামায় একটা বাচ্চাদের একটা স্কুলে গিয়েছিলাম। তো সেখানে একটু পাহাড়ে উঠতে হয়েছে, খুবই ছোট পাহাড়, কিন্তু যেহেতু আমার একেবারেই হাঁটাহাঁটির অভ্যেস নেই, আমার ওটুকু উঠতেও খুব কষ্ট হচ্ছিল। কিন্তু উঠে আমার মনে হয়েছে, বাচ্চাদের স্কুলে পৌঁছে আমার মনে হয়েছে যে আসলে এটা একটা অন্যরকম অনুভূতি, এবং তাদের সঙ্গে কাজ করতে পারার যে অভূতপূর্ব আনন্দ, সেখানে হচ্ছে পাহাড়ের এই কষ্টটুকু কিছুই না, বা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরে একরকম একটা আনন্দ অনুভূতি হয়। তখন আমার মনে হয়েছে যে একজন নারীকে শুধুমাত্র মেধা মননশীলতা দিয়ে এগিয়ে থাকলে হবে না, তাকে শারীরিক পরিশ্রমের জায়গাটিতেও তাকে উত্তীর্ণ হতে হবে। এবং বেগম রোকেয়ার ওই কথাটাও আমার মনে পড়েছে। বেগম রোকেয়া কিন্তু তার প্রবন্ধের মধ্যে বলেছেন যে নারী সে শারীরিক পরিশ্রমের কথা, যে তার সময় তিনি অভিজাত মুসলিম নারীদেরকে দেখেছেন যারা ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, অনেক গয়না পরে বসে থাকেন, একেবারেই কাজ করে না। তো আমার মনে হয়েছে যে আমার তো আসলে এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, যে আমি শারীরিকভাবে একজন ফিট দক্ষ হয়ে উঠব। তো তখন আমার মনে হয়েছে যে না, আমি এই জায়গাটা আমি অতিক্রম করব। তারপর 2016 সালে যখন আমার মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল, আমার হাতে তখন কিছু সময় ছিল এবং স্কলারশিপের কিছু টাকাও ছিল, তখন আমি ঘুরতে বের হয়ে গেলাম। এবং বিশেষ করে বাংলাদেশের বান্দরবান, রাঙামাটি এই পাহাড়গুলোতে ঘোরার পরে আমার অনুভূতিটা আরও ভালো হলো। এবং সেই 2016 সালেরই নভেম্বর মাসে আমি প্রথম হিমালয়ের সান্দাকফু ফালুট যাই। ওটা আসলে গাড়িতে করেই যাওয়া ছিল, কিন্তু আমরা কয়েকজন মিলে একদিনের জন্য একটা ট্রেকিং করেছিলাম। তো সেটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যে হিমালয়ে তো আসলে এভাবেই যেতে হবে। হিমালয়ে তো সান্দাকফু ফালুট, আমরা আসি সেই জায়গাটায়। তার আগে আপনি বলছিলেন যে একটা স্কুলে আপনি কাজ করতে গিয়ে আপনার প্রথম অভিজ্ঞতা হয়, এবং সেখান থেকে আপনার একটা রিয়েলাইজেশন হয় যে আমাদেরও তো আসলে বাসা থেকে এভাবে বের হতে হবে, বা বেগম রোকেয়ার বিভিন্ন উক্তির কথাও আপনি বলছিলেন। কিন্তু আপনার তো একটা সমস্যা ছিল, যেটি আপনি বললেন যে যেহেতু আপনার হাঁটার অভ্যাস ছিল না, এবং ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনাকে অল্প কিছু রাস্তা হলেও রিক্সা ব্যবহার করতে হতো। তো সেই দিক থেকে শুরুতেই কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, বা ফ্যামিলি থেকে তো অবশ্যই এটাকে মেনে নেওয়ার কথা না আসলে? না, ততদিনে তো আমার অসুস্থতা ভালো হয়ে গিয়েছে। আচ্ছা। আর কিন্তু শারীরিক পরিশ্রমের যে ব্যাপারটা যেহেতু অভ্যাস ছিল না, হ্যাঁ, প্রথমে আমি একটু একটু করে শুরু করেছি। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছি প্রতিদিন একটু 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 করে। আজকে কতটুকু হাঁটতে পারছি, কালকে হয়তো আর একটু বেশি, এভাবে করে মানে আসলে আমি সবসময় চেষ্টা করি নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করতে, এবং অন্যের সঙ্গে সহযোগিতা, নিজের সঙ্গে প্রতিযোগিতা, যে গতকালকে চাইতে আজকের আমি কতটা ভালো করতে পারছি, সেই চেষ্টাটা ছিল। তো সেভাবেই ধীরে ধীরে এখনো যে আমি নিজে খুব ভালো ক্লাইম্বার হয়ে গেছি, খুব ভালো মাউন্টেনিয়ার, আমি সেটা কখনোই বেশ কিছু পর্বত এরই মধ্যে আরোহণ করে সেটা আমি নিজে ধাপে ধাপে করছি। আচ্ছা, প্রথম অভিজ্ঞতাটা একটু শুনে, যেটি আপনি বলছিলেন সেখানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি? না, সেখানে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। প্রথমবার যে সান্দাকফুর একদিনের যে ট্রেকিংটা, সেটা আমার বেশ ভালো লেগেছিল। সেখানে মেঘের মধ্য দিয়ে, হিমালয়ের মেঘের মধ্য দিয়ে, মানে সেইটা একদম মানে গল্পের মতো মনে হচ্ছিল আমার কাছে।
সেখান থেকে ফিরে এসে সিদ্ধান্ত নিলেন যে এটাকে আপনার নিয়মিত একটা নেশায় পরিণত করতে হবে। হ্যাঁ, ততদিনে আমি হিমালয়ের প্রেমে পড়ে গেছি এবং হিমালয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। তারপরে 2017 সালে সেপ্টেম্বর মাসে আমরা হামতা পাস ট্রেকিংয়ে যাই। সেটা হিমাচল প্রদেশের মানালিতে, ভারতের হিমাচলের মানালিতে থেকে যেতে হয় এবং সেটা ছিল 4 দিনের ট্রেকিং এবং সেটা পূর্ণাঙ্গ ট্রেকিং, মানে তাঁবুতে থাকা বা একটা উচ্চতার মধ্যে যাওয়া, যেটা একটা হিমালয় ট্রেকিং বলতে আপনার যেটুকু সঙ্গে বোঝায়। কারা ছিল? সেখানে আমাদের একটা গ্রুপ ছিল, আচ্ছা। অল্টিটিউড হান্টারের। আমরা মোটামুটি 12 জনের একটা টিম ছিলাম। সবাই কি বাংলাদেশি? সবাই বাংলাদেশি আচ্ছা। ছিল আমাদের, তবে গাইড ছিল সেখানকার ইন্ডিয়ান। আচ্ছা, গাইড তো এখান থেকেই ঠিক করে যেতে হয় এরকম কিছু নাকি ওখানে আমরা গিয়ে? এখান থেকে অনলাইনে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। একটু প্রসেসটা শুনি নতুন যারা এখানে- পর্বতারোহণ করতে চান তাদের জন্য। ওটাকে আসলে ট্রেকিং আর পর্বতারোহণ একটু পার্থক্য আছে। কি পার্থক্য সেটা? পর্বতারোহণ হচ্ছে একটা নির্দিষ্ট চূড়ায় পৌঁছানো, সেটাকে আমরা বলতে পারি। আর ট্রেকিং বলতে হচ্ছে কোনো চূড়ার সেরকম লক্ষ্য থাকে না, হয়তো একটা রুট ধরে হেঁটে যাওয়া বা কোনো একটা পাস অতিক্রম করা, সেরকম হতে পারে। গাইডের কথা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কিছু এজেন্সি আছে এবং অনলাইনে তাদের কেউ পাওয়া যায়, তাদের সঙ্গে আমরা ওয়েবসাইটে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো হামতা পাসের কথা বলছিলেন, সেটার অভিজ্ঞতা একটু শুনে বিস্তারিত। তো প্রথম হিমালয় যাত্রার মানে একেবারে 4-5 দিনের একটা হাঁটা, সেটা বেশ ভালো লাগছিল এবং আমরা মোটামুটি 14,200 ফিটের মতো আমরা গিয়েছিলাম এবং একটা পাস আমাদেরকে অতিক্রম করতে হয়েছে এবং পাস শেষ করে আমরা চন্দ্রতাল বলে একটা লেকের কাছে যাই। সেই লেকটা হচ্ছে খুবই অসাধারণ, চমৎকার, একদম সবুজ নীল পানি, সবুজ পানির একটা লেক, খুবই ভালো লাগছিল। এবং হিমালয়ের এই অভিজ্ঞতাটি যে রাতের বেলায় তাঁবুতে থাকা, প্রথম যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো সব কিছুই খুব, আর দৃশ্যপটগুলো খুব সুন্দর ছিল। আপনাদেরকে তো রান্না করেও খেতে হয়েছে কখনো? রান্না করে খেতে হচ্ছে, কিন্তু আমরা রান্না করিনি, আমাদের সঙ্গে হচ্ছে কুক ছিলেন, আচ্ছা। তিনি রান্না করতেন। আচ্ছা, তো শুরুর দিকে যখন একের পর এক পর্বত আরোহণ করতেন তখন অবাক লাগতো না যে এই আমি হেঁটে হেঁটে কখনো পার হতে পারতাম না, রিক্সার সাহায্য নিত, যেটা এই যে শক্তিটা এটা কোত্থেকে পেয়েছিলেন হঠাৎ করে? যে কোনো কাজে শক্তি কিন্তু পায়েও থাকে না, অন্য কোথাও থাকে না, শক্তিটা থাকে মনের ভেতর, হৃদয়ের ভেতর। একদম একদম মনটাকে যদি সে কাজে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা যে কোনো কিছুই অতিক্রম করা সম্ভব, অর্জন করা সম্ভব, আমি মনে করি অন্তত সেটা। এবং আমি যে কোনো কাজে আসলে মনের জোরটাকে বেশি প্রাধান্য দিই। তো যে কোনো কাজই হোক, এই যে পড়াশোনার ক্ষেত্রেও যদি বলি, আমি কিন্তু ছোটোবেলা থেকে যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম সেটিও বলবো না, বা ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে আমার রেজাল্টও কিন্তু খুব ভালো ছিল না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে আমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। আমি 100 জনেরও পরে রেজাল্ট নিয়ে আমি কিন্তু শেষের 2 বছরে ক্লাসে প্রথম হয়েছিলাম এবং মাস্টার্সেও তাই। তো আসলে আমার কাছে মনে হয় কি, মানুষ যখন যেটা মনে করে যে আমি এটা করব, তখন চারপাশের প্রকৃতিও কিন্তু তাকে সেই কাজের ব্যাপারেই হ্যাঁ, সহায়তা এবং করে। আমাদের সায়েন্স একটা কথা বলে, সেটা হচ্ছে যে ব্রেইন আমাদের অর্ডারটা আসলে শোনে। সুতরাং ব্রেইনকে আসলে বলতে হবে যে আমরা আসলে কি করতে চাই। তখন কি আপনার এরই মধ্যে যে প্রশিক্ষণটা নেওয়ার কথা ছিল, প্রশিক্ষণ নেওয়া হয়ে গিয়েছিল নাকি না, না। হামতা পাসের পরে নিলেন আপনি না, প্রশিক্ষণ আমি আরো পরে নিয়েছি। আচ্ছা। আসলে তখন পর্যন্ত যে প্রশিক্ষণ নিতে হয়, বা আমার বাংলাদেশের পর্বতারোহীদের কারোর সঙ্গে সেরকম অর্থে পরিচয় ছিল না, বা আমি আচ্ছা। এই জিনিসগুলো যোগাযোগটা আমার ছিল না। আমি নিজেও আসলে বুঝতে পারছিলাম না যে গাইড করার মতো যে এরপরে আমাকে কি করতে হবে। তো তখন শুধু ট্রেকিংয়ে করে গেছি। তো আমার প্রশিক্ষণটা বেশ পরে নেওয়া হয়েছিল। তো শুরুতেই আপনি যখন ট্রেকিং করতে শুরু করলেন, অর্থের তো একটা প্রয়োজন হয়, সেটার যোগান আসতো কোথা থেকে? সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে কিছু স্কলারশিপ আমি পেয়েছিলাম, আচ্ছা। সেটা দিয়ে আমি নিজেরটা নিজেই ফান্ডিং করতাম। জি। তো আপনার 2018 সালের জুন মাসে, অক্টোবর মাসে আপনি আরো কয়েকটি পর্বতে আরোহণ করেছেন, সেগুলো নিয়ে শুনি একটু। এরপরে 2017 সালে হামতা পাস করার পরে আমি ইউনিভার্সিটিতে জয়েন করি গোপালগঞ্জে, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডিসেম্বর মাস থেকে জয়েন করি, তো তখন আবার একটু বিরতি পড়ে যায়। এবং 18 সালে জুন মাসে তখন একটা ঈদের ছুটি ছিল, লম্বা ছুটি। ওই ছুটিটার মধ্যে আমি হচ্ছে রূপকুণ্ড পাহাড়ে যাই, সেটা ভারতের উত্তরাখণ্ডে। তো ওখানে ওই পাহাড়টায় যাওয়ার পরে, ওটার উচ্চতা ছিল প্রায় 6500 ফিটের মতো, মানে আগেরটার চাইতে একটু বেশি। মানে আমি আসলে একটু ধীরে ধীরে উচ্চতাগুলো বাড়াচ্ছিলাম। তো ওখানে আরোহণ করে বেশ ভালো লেগেছে আমাদের। আমরাও একটা টিম নিয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে 2018 সালে একই বছরে সেপ্টেম্বর মাসে আমি হচ্ছে লাদাখের স্টোক কাংরি পিকে যাই।
সেটা ছিল আসলে পর্বতারোহণ বলতে যেটা বোঝায়, সেটা ছিল আমার প্রথম, এবং আমি একাই যাই। এটার উচ্চতা ছিল প্রায় 6153 মিটারের মতো। তো এটা একাই যান কেন? ওটা একাই যাই আসলে আমার, এটা আমি বলবো যে ওই পিকের যাওয়ার ব্যাপারটা আমার ক্ষেত্রে, আমি আসলে তখন প্রশিক্ষণের অভাব ছিল, কোনো নিয়মগুলো আসলে বুঝতাম না, এবং একটা সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, চলে গেছে। কিন্তু আসলে পর্বতারোহণের ক্ষেত্রে এখন আমি বলবো যে আসলে আমরা একটু নিয়মগুলো শুনি একটু। যাওয়া উচিত। যে কোনো অভিযান আসলে একটু প্ল্যান করে, প্রশিক্ষণ নিয়ে, অভিজ্ঞতা নিয়েই আসলে যাওয়া উচিত। আচ্ছা, তো আপনি যখন গেলেন, আপনার যে কমিউনিটির সাথে আপনি যুক্ত ছিলেন, তারা নিষেধ করেনি যে প্রশিক্ষণ ছাড়া কেন যাচ্ছেন আপনি? না, তাদের মধ্যে আসলে আমার যেটি বলছিলাম, আমার সঙ্গে আসলে সেরকম পর্বতারোহীর তখন পর্যন্ত ভালো পরিচয় ছিল না, বা বন্ধুদের গ্রুপকে দু একজনকে বলেছি, তারা আসলে বলেছে ঠিক আছে, কিন্তু মানে সেরকম না করার ব্যাপার ছিল না। কিন্তু যদিও আমি চূড়ায় পৌঁছেছি, সেটা একটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল আমার মনে হয়। এবং আসলে স্টোকাংরি পিকটা যদিও উচ্চতার দিক থেকে বেশ উঁচু, কিন্তু আসলে এটা ট্রেকিং পিক ছিল। আচ্ছা। এবং সে কারণে খুব বেশি ক্লাইম্বিং টেকনিক্যাল বিষয়গুলো জানার প্রয়োজন নেই। শুধুমাত্র যিনি ভালো হাঁটতে পারেন, বা ভালো হাঁটাহাঁটির অভ্যেস আছে, দৌড়ানোর অভ্যেস আছে, বা শারীরিকভাবে তিনি ফিট, এবং উচ্চতাজনিত যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তিনি সেই চূড়ায় পৌঁছাতে পারেন। জি। পর্বত আরোহণ নিয়ে গল্প হচ্ছিল, মোটামুটি 2টো পর্বত আপনার আরোহণ হয়ে গেল, তারপরে কি হলো? আমরা যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গায় ফিরতে চাই। তো স্টোকাংরির ব্যাপারে বলছিলাম জি। যে আসলে নিজের প্ল্যানটা ভালোভাবে না থাকলে অনেক রকম ঝামেলাই হতে পারে। যেমন আমার ক্ষেত্রে একটু গাইডের অসহযোগিতা ছিল, আমি চূড়াতেও খুব ভালো কোনো ছবিও তুলতে পারিনি, তো সেই ধরনের কিছু ঝামেলা হয়েছিল। কিন্তু তারপরেও ভালো যে আমি খুব সুস্থভাবে ফিরে এসেছি। কিন্তু এরপরে আমি কিছু পর্বতারোহণের ব্যাপারে প্রশিক্ষণের সিদ্ধান্ত নেই। এরপরে আমি রুদ্রগাইড়া বেস ক্যাম্পে গিয়েছিলাম, কিন্তু আমরা চূড়ায় যাইনি। 2019 সালে আমি নেপালে আমরা ইয়ালা পিকের একটা অভিযানে গিয়েছিলাম, এবং মে মাসে আমি একটা ট্রেনিংয়ে যাই, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, সেটা ভারতের উত্তরকাশীতে। ওখানে 1 মাসের একটা বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সে আমি অংশ নিই। জি, তার আগে আসলে যে পর্বত আরোহণের কথা হচ্ছিল, বিষয়গুলো তো আসলে শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এত তো সহজ অবশ্যই ছিল না। আমরা একটা শুনি যে আপনি যেহেতু গিয়েছেন, ওই জায়গাগুলো কেমন, আসলে ওখানে কোনো প্রতিকূল পরিস্থিতি, আবহাওয়া তো অবশ্যই কখনো অনুকূলে কখনো প্রতিকূলে, বিভিন্ন অন্যরকম কোনো শক্তিও থাকতে পারে, কিংবা একটু বলেন না আমাদেরকে ওই জায়গাগুলো নিয়ে, ওই পর্বত নিয়ে। আমরা একটু বিপরীত গল্পগুলো শুনতে চাইছি। আসলে পর্বতারোহণের প্রতিটা পদে পদেই ঝুঁকি Challenge, থাকে, চ্যালেঞ্জ থাকে, নিজেকে অতিক্রম করার বিষয় থাকে। এরকম তো প্রতি মুহূর্তেই ঘটে। যেমন স্টোকাংরির ক্ষেত্রে আমি বলছিলাম গাইডের একটু অসহযোগিতা ছিল, সেটার কারণে আমাকে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। কিন্তু নিজের অদক্ষতা বা প্রশিক্ষণ নিয়ে যদি আমি যেতাম, হয়তো এই ঝামেলাগুলোকে আমি অনায়াসে অতিক্রম করতে পারতাম। এটা একটা বিষয় গিয়েছে। আবার অন্য পক্ষের দৃশ্য আমি দেখেছি, ইয়ালা পিকে গিয়ে হঠাৎ করে স্নোফল হতে শুরু করছে, হোয়াইট আউট হতে শুরু করেছে। সেখানকারই এক শেরপা আবার আমাকে উদ্ধার করেছে, সে আমাকে উদ্ধার করতে গিয়ে নিজেও একটু আহত হয়েছে। তার সেরকম বিষয়ও ছিল। আবার এবারের অভিজ্ঞতাটি, এবার আমি সম্প্রতি যে লুবুচি পিক থেকে আসলাম, সেখানকার এই অভিযানের ক্ষেত্রে আসলে অনেক অভিজ্ঞতাগুলোর জন্ম দিয়েছে আর কি। প্রতিকূলতা বলতে আসলে এবার আমি টার্গেট করেছিলাম ফারচেমো পিকে যাব। করোনার পরে 2 বছর আমাদের একটা বিরতি চলছিল পর্বতারোহণে। ফারচেমো পিকে যেতে গিয়ে আমরা প্রথমে আমি একাই ছিলাম, আমি একাই অভিযানে গিয়েছি। প্রথমে আমি কাঠমান্ডুতে যাই 11 তারিখে ঢাকা থেকে, এবং 12 তারিখে লুকলায় যাই ফ্লাইটে। লুকলা থেকে আমাদের ট্রেকিংটা শুরু হয়, এবং পরের দিন লুকলা থেকে আমরা মঞ্জুতে যাই, এবং মঞ্জু থেকে নামচে বাজার যাই। নামচে বাজার হচ্ছে শেরপাদের রাজধানী বলা হয়। ভীষণ সুন্দর ছোট্ট একটা শহর, কিন্তু ভীষণ সুন্দর। তো ওখান থেকে আমরা পরদিন কুন্দেরি হয়ে থামোতে যাই, থামো থেকে থামে, এবং থামে থেকে পরদিন আমরা যাই থ্যাংবোতে। তো আমরা একটু ওয়েদার ফোরকাস্ট চেক করছিলাম, আমার সঙ্গে যে শেরপা ছিলেন, দাওয়া শেরপা, তিনি ওয়েদার ফোরকাস্ট চেক করে বলছিলেন যে 17, 18, 19 এই সময়টা একটু ওয়েদার খারাপ থাকবে, বাট 20, 21 তারিখ ওয়েদার ভালো। তো আমরা ওভাবে করে এগোচ্ছিলাম যেন আমরা এই সময়টার মধ্যে বেস ক্যাম্পে পৌঁছতে পারি, এবং
21 তারিখে যেন আমরা সামিট পুশের দিকে ট্রাই করতে পারি। কিন্তু আসলে ওয়েদার ফোরকাস্ট যতটা বলেছে ওয়েদার অ্যাকচুয়ালি তার সাথে অনেক বেশি খারাপ ছিল। তো আমি ওকে মজা করে বলছিলাম যে আমি আসলে ওয়েদার ফোরকাস্ট বিশ্বাস করি না। তো হচ্ছে আমরা সেই ওয়েদার যখন আমরা নোলে ক্যাম্পে যাই, সেখান থেকে আরেকদিন পরের দিন হচ্ছে বেস ক্যাম্পে যাব এবং সামিট পুশ করবো। কিন্তু নোলে ক্যাম্প থেকেই হচ্ছে প্রচণ্ড স্নোফল শুরু হয়েছে এবং সেই স্নোফল টানা 36 ঘন্টা চলেছে। 36 ঘন্টা পরেও হয়েছে, মানে 20-21 তারিখ তো ওয়েদার ভালো হবার কথা ছিল, সেদিনও স্নোফল হয়েছে, কিন্তু একটু কম থেমে থেমে হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে যে আমাদের তাঁবু অলমোস্ট পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা, মানে আমাদেরকে জাস্ট একটু মুখ দেখা যাচ্ছে এরকম অবস্থা। তখন আমরা বসে সিদ্ধান্ত নিলাম, আমরা যে আমার সঙ্গে যে ক্লায়েন্ট শেরপাড়া ছিলেন তারা বলছিলেন যে আসলে এই অবস্থায় তো অভিযান করা সম্ভব না, কারণ হচ্ছে এখন আমাদের মৃত্যু ঝুঁকি আছে, এখন সামনের দিকে কোনো মানেই হচ্ছে মানে সুইসাইডাল অ্যাটেম্পট নেওয়া, সুতরাং ব্যাক করতে হবে। তারপর আমি একটু মন খারাপ করছিলাম, তখন ওরা বলে যে ঠিক আছে আমরা নিচে নেমে কয়েকদিন অপেক্ষা করি, 4-5 দিন অপেক্ষা করি, এর মধ্যে যদি ওয়েদার ভালো হয় আমরা দেন আবার আরেকবার সামিট অ্যাটেম্পট নেব। এবং সচরাচর আমরা একবার ব্যর্থ হলে বা একবার ওয়েদার খারাপ হলে বা কোনো কারণে ব্যর্থ হলে আমরা দ্বিতীয়বার অ্যাটেম্পট নিই না, কিন্তু তোমার জন্য আমরা নেব। তো এটা আমার ভালো লেগেছে। তারপরে আমরা নিচে আবার ব্যাক করেছি এবং যখন ব্যাক করছিলাম দেখছিলাম যে আসলে কোমর সমান, কখনো কখনো কোমরের উপরে উঠে যাচ্ছে বরফ, মানে হাঁটা যাচ্ছে না। এবং মাত্র হচ্ছে যেগুলো তাজা স্নোফল যেগুলো, সেগুলোর মধ্যে সেখানে হাঁটা খুবই রিস্কি। স্নোটা যখন একটু কিছুদিন 4-5 দিন হয়ে যায়, একটু জমাট বাঁধে, তখন হাঁটাটা ঠিক আছে, বাট একটু ইজি হয়। কিন্তু ওই সময়টাই হচ্ছে ওই স্নোয়ের মধ্যে ডুবে যাওয়াটা মানে খুবই বিপজ্জনক ছিল। তখন বুঝছিলাম যে নামতেই আমাদের এত কষ্ট হচ্ছে, যদি আমরা উপরের দিকে ক্লাইম্ব করতাম তাহলে আসলে আমাদেরকে আরও অনেক বিপদের মধ্যে পড়তে হতো। এবং চারপাশ থেকে অ্যাভালেঞ্জের সাউন্ড আসছে, মানে যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এবং তখন তো আসলে আমরা নেটওয়ার্কের মধ্যে ছিলাম না। পরবর্তীতে খবর পেয়েছিলাম যে ওই সময়টায় হিমালয়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে এবং আমাদের ওই রিজিয়নে মেরাপিক ছিল, মেরাপিকের দুজন ক্লাইম্বার নিখোঁজ হয়েছেন, মারা গেছেন। আমাধাবলাম পিকের 3জন ফ্রেঞ্চ ক্লাইম্বার মারা গেছেন এবং ভারতের হিমাচল প্রদেশের 17 জন পর্বতারোহী মারা গেছে। তো এই দুর্ঘটনাগুলো আমরা যদি ওখানে থাকতাম, এই ঘটনাগুলো আমাদের সঙ্গেও ঘটতে পারতো। যাই হোক, শেরপাদের সেই তড়িৎ সিদ্ধান্তের কারণে আমরা সেরকম বিপদ থেকে রক্ষা পাই। এবং পরে আমরা হচ্ছে থ্যাংবোতে নেমে আসি। থ্যাংবো থেকে ওরা আরও নিচে নেমে যায়, ওরা নামচে বাজারের দিকে চলে যায়, বাট আমি থ্যাংবোতেই থাকি। ওখানে একটা লজ ছিল, সর্বশেষ লজ যেটা, সেখানেই আমি থাকি। ওরা 3 দিন পরে মানে ওরা বলছিল যে আমরা ওয়েদার ফোরকাস্ট চেক করব, যদি ভালো হয়, যখন ভালো হবে আমরা তখন আবার আসব। তো 3 দিন পরে ওরা আসে এবং ওদেরকে নিয়ে আমরা আবার আমি আবার চেষ্টা করি। এবারে হচ্ছে নোলে ক্যাম্প যেটা ছিল 5200, ওটা ছাড়িয়ে আমরা একেবারে তাশিপুক যেটা হচ্ছে পারচেমোর বেস ক্যাম্প, সেখানে যাই। সেটা ছিল 5800 মিটারের কাছাকাছি ওরকম। কিন্তু হচ্ছে এবং এটা একটা রকফল জোন ছিল এবং অ্যাভালেঞ্জের সাউন্ডও তখনও ছিল। কিন্তু যেটা অসুবিধা হচ্ছে কি, যে পারচেমো পিকটা এমন একটা জায়গায় যে একটু শ্যাডো একটু জায়গায়, সে কারণে যদিও স্নোফল থেমে গেছে, 4-5 দিন হয়েছে, কিন্তু স্নোগুলো তখনও পর্যন্ত একদম পাউডার স্নো রয়ে গেছে। এবং পাউডার স্নোগুলো হচ্ছে পর্বতের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এগুলো যখন একটু সূর্যের তাপে গরম হয়ে ওঠে তখন সেগুলো হচ্ছে অ্যাভালাঞ্চ তৈরি করে। তো আমরা হচ্ছে, এবং প্রচণ্ড উইন্ডি ছিল, তো আমরা পা দিচ্ছিলাম আর পা হচ্ছে ডেবে যাচ্ছিল, এরকম অবস্থা। তো এমন অবস্থায় আমরা 5900 মিটারের কাছাকাছি পর্যন্ত যাই। এরপরে হচ্ছে রোপ ফিক্সিংয়ের ব্যাপার থাকে, যেহেতু প্রচণ্ড খাড়া একটা জায়গা, সুতরাং শেরপাড়া গিয়ে ওখানে কোনো একটা অ্যাঙ্কার তৈরি করে সেখানে রোপ ফিক্স করেন, যাতে করে আমরা জুমার করে উঠতে পারি। কিন্তু তারা গিয়েছেন, কিন্তু এমন নরম বরফ ছিল যে সফট স্নো, সেখানে হচ্ছে তারা পর্যন্ত ডুবে যাচ্ছিলেন, তারা কোনো জায়গাতেই পা রাখতে পারছিলেন না। ফলে কোনোভাবে অ্যাঙ্কার করা যাচ্ছিল না, যাই অ্যাঙ্কার করা হচ্ছে সবই স্নোবারগুলো খুলে পড়ে যাচ্ছে। তো তখন তারা বলেন যে আসলে এখন এখানে অভিযান করা একেবারেই অসম্ভব, যেহেতু কোনো অ্যাঙ্কার করা যাচ্ছে না। আর পারচেমোর ওয়েদারটা অধিকাংশ সময় বেশ খারাপ থাকে, সে কারণে সেখানে রেগুলার এক্সপেডিশনও কম হয়। আমরা দ্বিতীয়বার যখন গিয়েছি মাত্র আমরাই টিম ছিলাম এবং ওখানে আসলে যে কোনো রকম সাপোর্ট পাওয়ার মতো কোনো কিছুই ছিল না বা কোনো অবস্থায় ছিল না, শুধু আমরাই ক্লাইম্বার ছিলাম। তারপরে হচ্ছে, এবং তারা বেশ অভিজ্ঞ শেরপা,
আমার যে শেরপা ছিলেন তার মধ্যে একজন হচ্ছে 22 বার এভারেস্ট বিজয় করেছেন, আরেকজন তার ভাই তিনি হচ্ছেন একজন রাশিয়ান একজন ক্লাইম্বার যিনি মানাসলো 8000 মিটার পর্বতে উঠেছেন, তার দুপা ছিল না, সেই দুপাহীন মানুষকে নিয়ে তিনি মানাসলোতে উঠেছেন, মানে এতটাই দক্ষ তারা। এখন তারা যখন পারছে না, আমি তাদেরকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা এখানে যদি আমি না থাকতাম তোমরা নিজেরা কি ক্লাইম্ব করতে পারতে? তাদের উত্তরটা ছিল যে না, এটা আসলে আমাদের এখন যে অবস্থা এটা এখন আমাদের পক্ষেও ক্লাইম্ব করা কোনোভাবেই সম্ভব না। তো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ব্যাক করতে হবে। এবং তারপরে যখন আমি একটু মন খারাপ করছিলাম তখন তারা আমাকে একটা অপশন দিল যে ঠিক আছে, একবারে হওয়ার চাইতে তোমাকে একটা অপশন দিচ্ছি, আমাদের আরও 3টা পিক আছে এই রিজিয়নে, মেরা পিক আছে, আইল্যান্ড পিক আছে, লবুচে পিক আছে, এই 3টার যে কোনো একটাতে তুমি যেতে পারো, ওদিকের ওয়েদার এখন মোটামুটি বেশ ভালো আছে। তো আমি পরে হচ্ছে শুনলাম যে টেকনিক্যালি হচ্ছে মেরা অন্যগুলোর চাইতে লবুচি পিকের একটু টেকনিক্যাল পার্টটা বেশি, অন্যগুলো ঠিক টেকনিক্যাল আছে কিন্তু লবুচের পার্টটা একটু বেশি। তো তখন আমি লবুচিটার ব্যাপারে সিদ্ধান্ত নিই এবং তারপরে আমরা আবার নেমে আসি থ্যাংবো হয়ে থামে হয়ে, তারপর হচ্ছে প্যাংবোচে যাই পরের দিন। প্যাংবোচে থেকে আমরা লবুচে বেস ক্যাম্পে যাই এবং লবুচে বেস ক্যাম্প থেকে হাই ক্যাম্প হয়ে আমরা পরদিন সামিটে নভেম্বর 1 তারিখে লবুচে সামিটে পৌঁছাই। আচ্ছা, লবুচের বিভিন্ন টেকনিক্যাল দিকের কথা বলছিলেন, একটু যদি শুনি। লবুচি পিকের হচ্ছে বিশেষ করে বেস ক্যাম্প থেকে হাই ক্যাম্পে যেতে রকি পার্ট আছে, এখানে রক ক্লাইম্বিং এর কিছু বিষয় আছে, সেখানে জুমার করে উঠতে হয় এবং রক ক্লাইম্বিং এর উপর ট্রেনিং না থাকলে আসলে সেগুলো আরোহণ করা বেশ কঠিন। এরপরে হচ্ছে আমরা যখন সামিট পুশ করেছিলাম রাত 4:30টারও পরে 4:30টার সময়, তখন হচ্ছে আমাদেরকে ওই রাতের অন্ধকারে সেই একদম খাড়া যে পাথরগুলো সেগুলো জুমার করে উঠতে হয়েছিল এবং সেই সময় আসলে ক্র্যাম্পন পরে রাতের অন্ধকারে করাটা একটু চ্যালেঞ্জ ছিল। তারপরেও ঠিক আছে, আমরা খুব ভালোভাবে সেটা অতিক্রম করেছি। এরপরে যে স্নো পার্টগুলো শুরু হয়েছে সেগুলো আমরা মোটামুটি 70 ডিগ্রি অ্যাঙ্গেল 80 ডিগ্রি অ্যাঙ্গেলের আমরা ওয়াল পেয়েছি এবং সেগুলো আমরা জুমার করে উঠেছি। প্রায় আসলে বেস হাই ক্যাম্পের পর থেকে পুরোটা পথই আসলে আমাদেরকে জুমার করে ক্লাইম্ব করতে হয়েছে। সেখানে অতিরিক্ত স্নোফলের কারণে আমাদেরকে রুটটাও একটু চেঞ্জ করে নিতে হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার শুরুতে সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না, আপনি রিকশায় করে এখান থেকে সেখানে যেতেন, তারপরে মনের জোরে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন এবং মনের জোর থাকলে আসলে সবই সম্ভব। তবে শরীরের জোরও তো আসলে অনেক সময় লাগে এবং ফিটনেসও লাগে। তো যারা পর্বতে আরোহণ করতে চান তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলবার আছে? ফিজিক্যাল ফিটনেসের বিষয়ে আপনি কি করে থাকেন কিংবা কি করা উচিত আসলে? অবশ্যই পর্বতারোহণের জন্য ফিজিক্যালি ফিট হওয়ার প্রয়োজন আছে। সেটার জন্য সকালে দৌড়ানো যেতে পারে। দৌড়ানো একটা খুব ভালো এক্সারসাইজ, বিশেষ করে পর্বতারোহণে হার্টের যেহেতু হৃৎপিণ্ড ভালো রাখার একটা বিষয় থাকে, দমের একটা বিষয় থাকে, তো দৌড়ালে সে প্র্যাকটিসটা খুব ভালো হয়। প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার দৌড় প্র্যাকটিস করাটা উচিত এবং অন্ততপক্ষে না দৌড়াতে পারলেও যেন জোরে হাঁটার একটা বিষয় থাকে, যে মিনিটে 150 বার স্টেপ যাতে দেওয়া যায়, সে অন্তত সেই স্টেপে আগানো উচিত। আর হচ্ছে আমি বলবো ইয়োগা করা উচিত, দম চর্চা করা উচিত। দম চর্চার জন্য খুব ভালো হচ্ছে মেডিটেশন করা। মেডিটেশনের মধ্যে দম চর্চা করে এবং মনের পর্দায় কিছু অবলোকন করা উচিত, যে আমি যাচ্ছি, যা করতে চাচ্ছি সেটি হচ্ছে। এটা আসলে মনের জোরকে অনেকখানি বাড়িয়ে দেয় মেডিটেশন। আর সঙ্গে যোগা আছে, আর এগুলো করলেই আসলে আমার মনে হয় হবে। আর বিশেষ করে যখন অভিযানের সময় আসে তার 1 মাস আগে থেকে বা 1-1.5-2 মাস আগে থেকে, তখন হচ্ছে এক্সারসাইজের পরিমাণটা একটু বাড়ানো উচিত। আচ্ছা, এই যে আপনি একের পর এক পর্বতে আরোহণ করছেন, পরিবার আসলে কিভাবে দেখছে বিষয়টা? প্রথম দিকে পরিবার একটু ভয় পেত যে আমি আসলে এত ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি, সেটা নিরাপত্তার কথা ভেবে ভয় পেত। কিন্তু এখন ঠিক আছে, পরিবার থেকেও আমি বেশ ভালো, অন্তত খুব বেশি আসলে বাবা মা তো ভয় পাবেনি, তারা এত ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছে, কিন্তু বাধার জায়গাটা এখন আর নেই, তারাও এখন বেশ আনন্দিত। শুরুতে ছিল
শুরুতেই ছিল। এখন যে খরচটা, শুরুতে তো আপনি বলছিলেন যে স্কলারশিপের টাকা কিংবা আপনার জমানো টাকা থেকে আপনি খরচ করতেন, এখনো কি আপনি আপনার ব্যক্তিগত খরচ ব্যক্তিগতভাবে খরচ করছেন, নাকি আপনাকে কোনো স্পন্সর করছে কেউ কিংবা ওরকম কিছু? আমি এতদিন পর্যন্ত যে অভিযানগুলোতে গিয়েছি সবগুলো আমার নিজের টাকাতেই গেছে, তবে এই অভিযানটি আমি স্পন্সরের টাকায় গিয়েছি। আচ্ছা, লবুচি, অনেকেই তো আসলে প্রশিক্ষণ করতে চায়, এবং আপনি যেটি বলছিলেন যে আপনি একটি প্রশিক্ষণ নিয়েছেন, আর সেখানে আপনার সঙ্গে আরও অনেক বিদেশিরাও ছিল। তো একটু প্রসেসটা শুনবো, একই সঙ্গে সেখানে আসলে প্রশিক্ষণ ফিটা আপনাকে কেমন দিতে হয়েছে, সবার মতোই নাকি একটু আলাদা? আসলে আমি যখন গিয়েছিলাম তখন ফরেনারদের মধ্যে, বিদেশিদের মধ্যে আমি একাই ছিলাম, বাকিরা সবাই ইন্ডিয়ান ছিল। এবং এই কোর্সগুলো আসলে পরিচালিত হয় ইন্ডিয়ান আর্মিদের তত্ত্বাবধানে, যে ইনস্টিটিউট কয়েকটি আছে। সেখানে ভারতীয়দের কোর্স ফিস হচ্ছে 14,000 রুপির মতো, আর ফরেনারদের জন্য $800 দিতে হয়। আচ্ছা, তো আপনি যেটি বলছিলেন, আপনি বিশ্ববিদ্যালয়ে যখন যোগদান করেন তখন একটি গ্যাপ পড়ে, তারপরে আপনি আবার পর্বতে আরোহণ করেন। তো এই যে গ্যাপের মধ্যেও তো ফিজিক্যাল ফিটনেস কিংবা গ্যাপের মধ্যেও তো থাকে না যে একটা ব্যাপার চলে আসে, তো ওই ব্যাপারগুলোকে আপনি কিভাবে অতিক্রম করেন? হ্যাঁ, ওটা খুব বেশি দিনের যে বিরতি ছিল তাও না, মোটামুটি 6 মাস, আর ওটা তখন সিজনও ছিল না সেরকম। 6 মাসে একটা বিরতি পড়েছিল। তো ওই সময়টা আমি যখন গোপালগঞ্জে ছিলাম, নিজের মতো করেই চেষ্টা করতাম, বাড়িতেই যোগা করে চেষ্টা করতাম। তো আপনার ছাত্ররা বিষয়টা কিভাবে দেখে যে তাদের শিক্ষক এরকম নিয়মিতভাবে পর্বতে চলে যাচ্ছে? ছাত্ররা মনে হয় আগে বিষয়টাকে ওভাবে করে বোঝেনি বা জানেনি হয়তো, বা অনেকে কেউ কেউ জানতো, কিন্তু এখন হচ্ছে এই পিকটা থেকে, এই শৃঙ্গটা থেকে ফেরার পরে বেশ তারা খুবই উৎসাহী এবং তারাও খুব আনন্দিত। আমি ইউনিভার্সিটির মধ্যে গিয়েছিলাম এবং তাদের মধ্যে খুবই আনন্দ আমি দেখতে পেয়েছি। তাদের কেউ যেতে চায় না আপনার সাথে? হ্যাঁ, তারা যেতে চায় এবং খুব ভালো লাগছে যে, এবং আমার মনে হয় যে এখান থেকেও বেশ ভালো কিছু সম্ভাবনাময় পর্বতারোহী বের হয়ে আসতে পারে তাদের মধ্যে থেকে। পর্বত আরোহণ করেছেন অনেক পরে এসে, কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, আপনি শিক্ষকও হয়েছেন। কেমন এনজয় করছেন এই জায়গাটাতে যদি একটু জানি? হ্যাঁ, খুব ভালো উপভোগ করছি, দুটোই আসলে আমার খুব পরিপূর্ণ মনে হচ্ছে যে পর্বত আরোহণও করতে পারছি, যেহেতু এটাও আমার একটা জায়গা, এবং একই সঙ্গে শিক্ষকতা। হ্যাঁ, আমি বেশ পরিতৃপ্ত, সবসময় আমি পরিতৃপ্ত থাকি। আসলে চাহিদা যত অল্প হয় তত মানুষ পরিতৃপ্ত থাকতে পারে। তো দুটো জায়গাতেই আমি খুব ভালো এনজয় করছি এবং একটার সঙ্গে আরেকটাকে পরিপূরক মনে করছি, ফলে মানে দুটো জগৎকে একসঙ্গে নিয়ে আমি বেশ ভালো আছি। কিন্তু আমাদের চাহিদা তো অনেক বেশি। আমরা একজন অতিথিকে আজকে পেয়েছি যার সাথে যার জীবনের গল্প আমরা তো শুনছি, তবে চাহিদা বেড়ে গেছে যেহেতু আপনি ছোটবেলায় কবিতা পড়তেন এবং আপনার শাড়িতে বারবার চোখ আটকে যাচ্ছে। আমরা একটু কবিতা শুনতে চাই আপনার মুখ থেকে। আসলে ছোটবেলায় কবিতা পড়তাম, সেটা নিজের মনের মতো করেই পড়তাম, সেরকম প্রশিক্ষণ নিয়ে সে আবৃত্তি শিল্পী হওয়াটা হয়নি আর কি। তো ঠিক আছে, আমি পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতাটি শুরু করছি। এটা আমার খুব পছন্দের একটা কবিতা এবং এটার ফিলোসফিটা আমাকে খুব আকৃষ্ট করে। যে একবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইনের মধ্যে একবার তর্ক হচ্ছিল, তো সেখানে আইনস্টাইন বলছিলেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে আসলে আমি যখন মরে যাই তখন কিন্তু আসলে সবই শেষ হয়ে যায়। আজকে এই গোলাপ ফুলটি সুন্দর, সেটা আমি দেখছি বলেই সুন্দর, প্রকৃতিকে আমি দেখছি বলেই সে সুন্দর। আমি যখন থাকবো না সেটাও কিন্তু থাকবে না, তাকে সুন্দর বলার কেউ থাকবে না। কিন্তু আইনস্টাইন বলছিলেন যে না, আমি চলে গেলেও সব থাকবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনটা ছিল আমি তাকে দেখছি বলে, তাকে উপলব্ধি করছি বলেই তার অস্তিত্ব আছে। তো সেখান থেকে ওই কবিতাটি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল লাল, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ,
জেগে উঠল রস, না কখন ফুটে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখার রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের দিকে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুলে নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। কি অসাধারণ! কে বলে আপনি প্রশিক্ষণ নেননি? এবং আজকে যদি কবিগুরু বেঁচে থাকতেন তাহলে হয়তো বলতেন যে কি সুন্দর, তুমি সুন্দর, কারণ তুমি একজন শক্তিশালী নারী, তুমি পর্বতে আরোহণ করতে পারো, তুমি অসাধারণভাবে বাংলা কবিতা বুকে ধারণ করতে পারো। কখনো পর্বতে আরোহণ করে গলা ছেড়ে আবৃত্তি করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো কোন কবিতা? জীবনানন্দের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। আচ্ছা, সেটি কেউ শুনেছে আশেপাশে যারা আপনার সাথে ছিলেন? না। আচ্ছা, সেই অভিজ্ঞতা কিন্তু অনেক সুন্দর। একটি সিনেমায় যদি এরকম একটা দৃশ্য দেখতে পেতাম আমি, যে একজন নারী পর্বতে আরোহণ করে চিৎকার করে গলা ছেড়ে বাংলা কবিতা আবৃত্তি করছে, অসাধারণ। একটু সামনের দিনগুলো নিয়ে শুনতে চাই, যে প্রত্যেকেরই তো একটি লক্ষ্য থাকে। আপনি তো ছুটে চলছেন, এরপর কি নিজেকে 5 বছর পরে কিংবা সামনের দিনগুলোতে কোন অবস্থানে দেখতে চান, কিংবা নিজেকে নিয়ে ভাবনা কি? আসলে ছুটে চলাটাই, গতিটাই তো আসলে জীবন। চলতে চাই, যতদিন বেঁচে আছি চলতে চাই, এবং নিজের সঙ্গে নিজের যে কমিটমেন্ট, সে প্রতিজ্ঞার জায়গাটুকু, সেখানে আসলে যেতে চাই। এবং সামনের দিনগুলোতে পর্বতারোহণ নিয়ে অবশ্যই একজন পর্বতারোহী হিসেবে স্বপ্ন আছে, পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টকে স্পর্শ করার। সেজন্য চেষ্টা করে যাচ্ছি, নিজেকে সেভাবে তৈরি করছি। আর অন্য কারোর সাথে কমিটমেন্টে যেতে চান না? নিজের কমিটমেন্টই তো নিজে আসলে এখনো রেখে উঠতে পারিনি। তো যখন 1 থেকে 2 হবেন, তখন তার দিক থেকে আসলে আপনার কি চাওয়া পাওয়া থাকবে, যে আপনাকে নিয়মিত পর্বতের চূড়ায় উঠতে দিতে হবে? আসলে মানুষের অন্য কারো কাছ থেকে কোনো চাওয়া থাকলে সেটা মানুষকে আসলে কষ্টই দেয়। চাওয়াগুলো নিজের কাছেই চাওয়া উচিত। চমৎকার বলেছেন। নতুন যারা পর্বত আরোহণ করতে চায়, নারী বা পুরুষ, কোনো সাজেশন যদি থাকে আপনার? নতুন যারা পর্বতারোহণ করতে চান, পর্বতারোহণকে আসলে একটা প্যাশন হিসেবে গ্রহণ করাটাই উচিত। সেভাবে নিজেকে তৈরি করার, প্রথমে দেশের যে পাহাড়গুলো আছে, রাঙামাটি, বান্দরবান, সেখানে ট্রেকিং করতে পারেন। তারপরে হচ্ছে ভারতের ছোট ছোট ট্রেকিংগুলো, যেগুলো একটু অল্প উচ্চতা, যেটি সান্দাফু বলেছিলাম, বা অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে নেপালের, এ ধরনের ছোট ট্রেকিংগুলো শুরু করতে পারেন। এবং এতে করে তিনি বুঝবেন যে তার আসলে ফিটনেস কেমন, এবং তিনি উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পারছেন কিনা। যখন তিনি দেখছেন যে এই উচ্চতায় তার কোনো অসুবিধা হচ্ছে না, এবারে তিনি একটি প্রশিক্ষণ নিতে পারেন। সেখানে ভারত থেকেও নিতে পারেন, নেপাল থেকেও নিতে পারেন, এবং রক ক্লাইম্বিং কোর্সও করতে পারেন। এরপরে তিনি ধাপে ধাপে 4000, 5000, 6000 এভাবে, বা 7000, 8000 এভাবে করে ধাপে ধাপে তিনি এগোবেন। জি,
অনেক অনেক ধন্যবাদ। আজকে অনেক কিছু জানলাম। আসলে আমরা তো অনেক কিছু এমনি খালি চোখে দেখি, কিন্তু তার পেছনে যে আরো কিছু গল্প থাকতে পারে, কিছু টেকনিক্যাল ব্যাপার থাকতে পারে, ওগুলো তো আসলে আমাদের জানার কথাও না, আমরা জানতে চাই। এবং আপনার কাছ থেকে আপনার জীবনের গল্প শুনে আমরা খুব অনুপ্রাণিত হয়েছে এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার স্বপ্নের পথে বরাবরই অভিষ্ট ছিলেন এবং সেই লক্ষ্যে আপনি ছুটে চলেছেন এবং আপনি প্রমাণ করেছেন মানুষ চাইলে সব পারে। অসংখ্য ধন্যবাদ আজকে সকালে এই বার্তাটি আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।